আলহামদুলিল্লাহি ওয়া রাসূলিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি দেখতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। না, দেখতে পাচ্ছেন না তো। এখন অফ করলেন। একটু আগে দেখতে পাচ্ছিলাম তো। আচ্ছা, এক্সেলেন্ট। কয়েকজন মিস আছেন ক্লাসে, কারণ কি? অবশ্য আপনি বলতে পারবেন না, কারণ তারা তো এখন শুনছে না। আমরা ক্লাসটা শুরু করছি। কারোর জন্য অপেক্ষা করব না, এটা হলো ফার্স্ট। অলরেডি 8টা 7 বাজে, আমি অনেক 7 মিনিট অপেক্ষা করেছি। যারা আসেন নাই তাদের জন্য ব্যাড লাক, বাট ভিডিওটা পেয়ে যাবেন। অবশ্যই কেন জয়েন করেন নাই আমাকে ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে মেসেজ করবেন। অবশ্যই আশা করছি ইউ উইল হ্যাভ লজিক্যাল রিজন। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমরা শিখবো বেসিক্যালি এমন একটা জিনিস, যে জিনিসটা মেয়েরা খুব পছন্দ করেন, যে জিনিসটা শিখতে আসলে খুবই ভালোই লাগে, আসলে ভালো লাগার একটা বিষয়। যে জিনিসটা শিখার মধ্যে একটা ক্রিয়েটিভিটি ক্রিয়েট হয় অটোমেটিক্যালি, যে জিনিসটা খুবই সহজে শেখা যায়, যে জিনিসটা আমি এক ক্লাসে শিখাই, এমন একটা জিনিস শিখতে যাচ্ছি আজকে। নিশ্চয়ই অনেকে অনুমান করতে পারছেন কি শিখাবো আজকে। যারা অনুমান করেন নাই তাদের জন্য বলে দেই সিএসএস। হ্যাঁ, আলামিন বলে ফেলছে সিএসএস। আচ্ছা, সিএসএস যদি আমরা শিখতে চাই আমাদেরকে প্রথমে এইচটিএমএল জানতে হবে। কেননা আমরা যে সিএসএস মানে কি? স্টাইল শিট। সিএসএস বলতে বোঝায় ডিজাইন। আমরা ডিজাইন করব কি? আমরা কাকে ডিজাইন করব? ধরেন আপনার যদি একটা ঘর না থাকে, আপনি কি ডেকোরেট করতে পারবেন? ধর আমার ঘর নাই, আমি কি ডেকোরেট করব? আমার যখন ঘর থাকবে তখন কিন্তু আমি ডেকোরেট করতে পারবো আমার মতো করে, তাই না? সো আপনার যখন একটা বিল্ডিং থাকবে, আপনি কালার পেইন্ট লাল কালো যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারবেন। আমাদের এইচটিএমএল আমরা শিখে ফেলছি, অর্থাৎ একটা বিল্ডিং আমাদের হয়ে গেছে, একটা রুম হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো বিল্ডিংটাকে ডিজাইন করা, বিভিন্ন রুমে বিভিন্ন ফ্লোরে ভাগ করা, এক একটা ফ্লোরে ভাগ করা। তারপর একটা ফ্লোরে কয়টা রুম থাকবে, কয়টা টয়লেট থাকবে, কয়টা বারান্দা থাকবে, এগুলাকে ভাগ করা। আমরা এতদিন এইচটিএমএল এলোমেলো ভাবে শিখছি, এলোমেলো ভাবে শিখছি না, হুট করে একটা H1 H2 এরকম। এখন আমরা একটা ফরম্যাট একদম প্রফেশনাল স্টাইল করে শিখবো, গুছালো, মানে গুছিয়ে। তারপর সেই বিল্ডিংটাকে, অর্থাৎ সেই এইচটিএমএল কে আমরা ডিজাইন করব আমাদের মতো করে। সবাই রেডি? এক্সাইটেড? ভালো আছেন সবাই? গত ক্লাসটা সবার ভালো লাগছে? কারো বাড়ি কাজ করতে কোনো সমস্যা হয় নাই? অনেকগুলো প্রশ্ন বলেন। না, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, কোনো সমস্যা হয় না, কিন্তু পোস্ট আমার দিলে গ্রুপে অ্যাপ্রুভ হয় না। এটা আচ্ছা, একটু এপ্রুভ সমস্যা। না হওয়ার এপ্রুভ না হওয়ার কারণ আছে, কারণ আপনারা আমাকে ট্যাগ করেন না। আমার ওইখানে অনেকগুলো 1-150 পোস্ট থাকে, আমরা এইগুলো ডিলিট করে দিই। এখন আপনি যদি আফসানা মিমি বা যারা আমাকে ট্যাগ করেন, আমি কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাই। তো ট্যাগ করার সাথে সাথে যখন পেয়ে যাই, তখনই কিন্তু আমি আপনার পোস্টে অ্যাপ্রুভ করি। আর যদি সাথে সাথে অ্যাপ্রুভও না করি, আমার নোটিফিকেশনে কিন্তু সবসময় থাকে যে সাম এমক আপনার পোস্ট আপনাকে ট্যাগ করেছে, এরকম একটা নোটিফিকেশন থাকে। সো ট্যাগ করবেন। ট্যাগ করতে আমরা সবাই জানি, জানি না? একজন আজকে ফ্রিল্যান্সার রাকিবের পরিবর্তে লেখছে ফ্রিল্যান্সার রাব্বি কি যে একটা সামথিং, পরে ডিলিট করে দিছে, আবার নতুন করে দিছে ইসরাত জাহান বিতি। সবাই ট্যাগ করতে জানেন? পোস্টে কিভাবে ট্যাগ করে? জি। আচ্ছা, একটু কষ্ট করে তাহলে ট্যাগ করে দিবেন, দেখবেন যে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর একটু 10 মিনিট 20 মিনিট পরে ক্লাস, এখন যদি বাড়ির কাজ জমা দেন তাইলে হবে? সারা সপ্তাহ কি করছেন? প্রায় 3 দিন গ্যাপ ছিল। যে আমি যে কাজগুলো আপনাদেরকে বাড়ির কাজ দেই, কি মনে হয় এটা কি 3-4 দিন টানা কাজ করার মতো কাজ? এত বড় কাজ দেই আমি, নাকি 2-3 ঘন্টা করলেই হয়? সত্য কথা বলেন তো। 2 ঘন্টা এনাফ? 2-3 ঘন্টা 4 ঘন্টা, আমি আমি কিন্তু 4 ঘন্টা বলছি ইন্টারভিউতে, বা আপনাদেরকে প্রত্যেকদিন 4 ঘন্টা সময় দিতে হবে। তার মানে 3 দিন 12 ঘন্টা। আমার মনে হয় না 3 দিন 12 ঘন্টা সময় দিতে হয়।
একটা ছোট্ট একটা ক্লাস মানে একটা হোমওয়ার্ক করার জন্য। যাই হোক, অনেকে দেখছি অনেকের অভ্যাস থাকে ক্লাসে সবসময় লেটে আসে, অফিসেও লেটে আসে, সব প্রত্যেকটা কাজে একটা ইনভাইটেশনে গেলেও সেই লেটে যাবে। তো যারা বাড়ির কাজ লেটে জমা দেন তাদেরকে ভাববো যে আপনারা ওই সিরিয়ালের লোক ছিলেন। সো আমি চাই না ওইরকম সিরিয়াল আপনাদেরকে রাখতে। সো জাস্ট বি অ্যাক্টিভ। আমি তাহলে স্ক্রিন শেয়ার করতেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসের মাঝখানে আমি প্রশ্ন নেব, ঠিক আছে? এখন ক্লাসটা শুরু করি। ওকে, আমি যদি গুগলে গিয়ে সার্চ করি হোয়াট ইজ সিএসএস বা সিএসএস দিয়ে এন্টার প্রেস করলো চলে আসবে সিএসএস। দেখেন এখানে অনেকভাবে লেখছে ক্যাসকেডিং স্টাইল শিট ইজ এ স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। তো এত গভীরভাবে আমরা না শিখে আমরা বলতে পারি সিএসএস হলো একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ বা একটা স্টাইল শিট, যেখানে বিভিন্ন ধরনের স্টাইলগুলোর কোডিং করা হয়। অর্থাৎ সিএসএস মানে হলো স্টাইল শিট। যে স্টাইল শিট অর্থাৎ যে ফাইলের মধ্যে বিভিন্ন ধরনের কোডিং করা হয়, অর্থাৎ স্টাইল করার জন্য যে কোডিং করা হয় যে ফাইলের মধ্যে, সেটাকে আমরা সিএসএস ফাইল বা স্টাইল শিট ফাইল বলতে পারি। তাহলে সিএসএস সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি একটা ফাইল তৈরি করেছিলাম। সো ফাইলটা ওপেন করছি। ফাইলটা সম্ভবত এখানে ছিল, এই যে ব্যাচ 5। তো এখানে একটা ফাইল আছে, একটা ইমেজেস ফাইল, একটা index.html। ইমেজেস ফাইলের মধ্যে আমাদের যত ইমেজ আছে সেগুলো আমরা রাখবো, আর index.এ আমাদের HTML গুলো রাখবো, তাই না? আসেন index.html এটা আমি সাবলাইম টেক্সট ওপেন করি। কি হলো? ওকে, বাদ দিলাম। এখন কিছু নাই, ধরেন একদম ফাঁকা। তাহলে আমি যদি এখান থেকে ওপেন উইথে ক্লিক করি কিছু আসবে? ক্রোমে যদি ওপেন করি কিচ্ছু আসবে না। এই যে কিছু আসে নাই, কারণ আমার এখানে কোনো কিছু নাই, কিছু নাই। আচ্ছা, আপনারা একটা খেয়াল করেছেন এই যে আমি একটা ওয়েবসাইট এক্সাম্পল দিচ্ছিলাম, বা আমি এখন এটা দিই টাইকুন কোড .k.eu সম্ভবত লাস্টে এটা মানে এটা ওয়েবসাইট আমরা অনেক আগে বানিয়েছিলাম। এই যে এটা অ্যাফোর্ডেবল চিপ প্রিন্টার কোড। আচ্ছা, একটা ওয়েবসাইট আমরা যেভাবে কাজ করেছি গত ক্লাসগুলোতে বা গত ক্লাসটাতে এইচটিএমএল গুলো খেয়াল করেছেন, যখন ব্রাউজ করেন এইচটিএমএল গুলো এলোমেলো ভাবে আছে, অনেক একটা ডানে একটা বামে, মানে এলোমেলো গুছালো না। কিন্তু আপনি খেয়াল করেছেন এই ওয়েবসাইটের প্রত্যেকটা ট্যাগ কিন্তু গুছালো, যেখানে আমরা রাখতে চাচ্ছি ঠিক ওইখানে কিন্তু ট্যাগস গুলো আছে, দেখেন বাটন গুলো আছে। কিন্তু আমাদের নর্মাল ভাবে যে আমরা এইচটিএমএলটা প্র্যাকটিস করছি সেখানে কি এইভাবে শো করছে? শো করে নাই। তার মানে আমাকে গুছিয়ে লিখতে হবে, তাই না? এটা আমার ওয়েবসাইট বানানো অনেক আগে বানিয়েছি, এটা মাত্র $65 দিয়ে বানিয়েছি যখন প্রথম দিকে। এলোমেলো করে ফেলছে, অনেক নষ্ট করে ফেলছে, এটা গ্যাপ ছিল না। ফুটারটা আমার নিজের বানানো। তাহলে এইচটিএমএল লেখার একটা সুন্দর একটা ফরম্যাট আছে গুছিয়ে লেখার। আমি যে এইচটিএমএল দিয়ে এন্টার প্রেস করি বা সরি ট্যাব প্রেস করি, তাহলে একটা ফরম্যাট তৈরি হবে। জাস্ট এই ফরম্যাটটা, ফরম্যাটের মধ্যে কি বলতেছে, আমাদের মানব শরীরে কয়টা অংশ? মানব শরীরে আমাদের 3টে অংশ, মানে পুরো বডিটাকে আমরা 3টে অংশে ভাগ করতে পারি। একটা হলো হেডার মানে মাথা, আরেকটা হলো আমাদের বডি মানে পা পর্যন্ত, আরেকটা বলা হয় ফুটার মানে পা। ঠিক একটা ওয়েবসাইটকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এটা হলো হেডার, এই যে উপরের অংশটাকে বলা হয় হেডার, তারপরে এখান থেকে এই পর্যন্ত বলা হয় বডি, আর এই পার্টটাকে বলা হয় ফুটার, এই যে এটাকে। ও মাই গড,
এই পার্টটাকে বলা হয় ফুটার, ওয়েবসাইটের নিচের পার্টটাকে, আর উপরের পার্টটাকে বলা হয় হেডার, আর মাঝখানে যা কিছু থাকে সবগুলোকে বলা হয় বডি। তো এইচটিএমএল এর ফরম্যাটটা এরকম, হেডার, এই যে হেডার শুরু হেডার শেষ, খেয়াল করেছেন? বডি শুরু বডি শেষ, এখানে ফুটার যায় এটা থাকে না নরমালি। আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট আপনি দেখেন, এই ওয়েবসাইটের আমি যখন ভিউ করি উপরে একটা টাইটেল আছে, খেয়াল করেছেন? অ্যাফোর্ডেবল চিপ পেইন্টার পোর্ট একটা টাইটেল আছে, এটাকে বলে ওয়েবসাইট টাইটেল। আপনি যদি আমার নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইটে যান, এই পোর্টফোলিও ওয়েবসাইটের উপরে যদি হোভার করেন, দেখেন কি লেখা আছে, ওয়েব ডিজাইন কোম্পানি, বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ। এটা হলো আমার ওয়েবসাইটের টাইটেল। আপনি এখানে যেটা লিখবেন সেটাই আপনার এখানে ব্রাউজারে শো করবে। এই যে উপরে এখন বর্তমানে index.html আছে, দেখবেন এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে লিখলাম ফ্রিল্যান্সিং admission going on, admission going on, কন্ট্রোল এস। এখন আমি যদি এখানে গিয়ে রিলোড দিয়ে দেখবো উপরে টাইটেলটা চেঞ্জ হয়েছে, খেয়াল করেছেন? অ্যাডমিশন গোয়িং অন, উপরে টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই হলো আমার হেডার টাইটেল। এখন এই বডিতে আমি যা রাখি না কেন সেগুলো আমার এই বডিতে শো করবে। এখানে ধরেন আমি এখানে একটা হেডিং ট্যাগ লিখতেছি H1 হেডিং ট্যাগ, ট্যাব চলে আসছে কিন্তু। H1, তারপর আমি দিচ্ছি H2, কন্ট্রোল এস, তাহলে আমার এখানে এগুলো শো করবে। দিস ইজ ফ্রিল্যান্সার রাকিব, ফাউন্ডার এন্ড ট্রেনার অফ ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার। এখন আমি যে এখানে কিছু প্যারাগ্রাফ রাখতে চাই, পি টেক, পি দিয়ে আমি ট্যাব প্রেস করব, চলে আসছে। এখানে আমি কিছু কন্টেন্ট অ্যাড করব, লো র্যাম, স্প্যাম, ওকে। আচ্ছা, তারপর আমার নিচে একটা থাকতে পারে আমার সম্পর্কে যদি কেউ কিছু জানতে চাই, তাহলে আমি এ টেক নিচ্ছি, একটা অ্যাঙ্কর টেক। তারপর আমি এখানে আমার ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ারের আমি লিঙ্কটা দিয়ে দিলাম। ধরেন এখান থেকে আমি যদি দেই facebook/ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার, ওকে, ফ্রিল্যান্সিং ফ্রি হেল্প, এটা আমার ফেসবুক পেজের নাম, এটা ফলো রাখতে পারেন আপনারা। এখানে মাঝে মধ্যে কিছু কিছু কন্টেন্ট শো করাই। এখানে আমি দিচ্ছি লার্ন মোর, একটা বাটন, এই বাটনে যে ব্যক্তি ক্লিক করবে এই লিঙ্কে চলে যাবে। এই হলো মোটামুটি। আচ্ছা, একটা ছবি দেই নাকি, উপরে একটা ছবি দেই, তাহলে এখানে কি দেবো, আইএমজি ট্যাগ। এখানে সোর্স ফাইলটা কি হতে পারে, ইমেজেস, ইমেজেসের ভিতরে এই নামটা, তাহলে আমি লিখবো ইমেজেস, তারপর এটা, তারপর ইউআরএলটা, কন্ট্রোল এস। এখন আমি যখন রিলোড দিই দেখবো ছবি টবি সব চলে আসছে। ছবির সাইজটা আর একটু ছোট করি, 800। ওকে, তাহলে আমার এখানে প্যারাগ্রাফ, আমার টাইটেল, এই যে ক্লিক করলে আমার কোন একটা পেজে যাবে, দেখতে পাচ্ছেন লিঙ্কটা হয়ে গেছে অলরেডি।
কারণ আমি যদি চাই না আমি এইগুলোকে ডিজাইন করব, এই লেখাটা এই ইমেজগুলো এগুলোকে ডিজাইন করব, যখন আমি ডিজাইন করতে যাব তখনই কিন্তু আমার সিএসএস এর প্রয়োজন। সিএসএস আপনার ফাইলে সিএসএস অ্যাড করার জন্য এখানে একটা সিএসএস ফাইল লিখতে হবে। কি লিখতে হবে? একটা সিএসএস ফাইল তৈরি করতে হবে। তো সিএসএস ফাইল তৈরি করার জন্য আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর আমি নিউতে যাব, নিউতে ক্লিক করার পর আমি যাব টেক্সট ডকুমেন্ট, পুরোটা ডিলিট করব, এখানে লিখব স্টাইল ডট সিএসএস। ইয়েস, আপনি শুধু এখানে স্টাইল ডট সিএসএস না, আপনি যদি রাকিব ডট সিএসএস দেন তাও কাজ করবে, জাস্ট পরে যদি ডট সিএসএস কথাটা রাখেন তাইলেই হবে। এখন স্টাইল ডট সিএসএস এ আমি যে কোডটা করব, আমি স্টাইল ডট সিএসএস এ যাওয়ার পর যদি বলি এই লেখা রাকিব খান তোমার কালার হয়ে যাও ইয়েলো, এটা ইয়েলো হয়ে যাবে। যেমন আমি যদি স্টাইল ডট সিএসএস কে সাবলাইম টেক্সট ওপেন করি, দেখেন এটা স্টাইল ডট সিএসএস। এখন দিস ইজ ফ্রিল্যান্সার রাকিব, এটা কি H1 না? তো আমি এখানে যদি বলি H1 সিএসএস লেখার নিয়ম এরকম ভাবে বলতে হবে কালার রেড। দেখেন স্টাইল ডট সিএসএস এ আমি H1 কে বলছি কালার রেড, এই যে এটাকে, তার মানে এটা কি কালার রেড হয়ে যাবে? কালার রেড হবে? কে কে আছেন কালার রেড হবে? সেভ তো দেওয়া হয়নি। আবার সেভ। আচ্ছা, উনি একটা এক জায়গায় খুব মনোযোগ থাকে সেভ। আমার অ্যাকচুয়ালি এত অভ্যাস হয়ে গেছে যে আমি রিলোড দিতে হবে। যে কোনো কোড করলে অটোমেটিক সেভ হয়ে যায়, মানে কন্ট্রোল এস বাটনটা চলে আসে, এই যে অলরেডি সেভ আছে, দেখছেন? কখন সেভ করছে আমি নিজেও জানি না, সেভ আছে। এখন যদি আমি এখানে রিলোড দিই আসবে? এটা রেড হবে? আসবে? আসবে না? হবে না, আসবে না স্যার। আচ্ছা, আলামিন আসবে না, আলামিন আসবে স্যার না। সাইফুল নট শিওর। আচ্ছা, এটা খুব ভালো কথা, নট শিওর। আচ্ছা, এই ফরিকুল মোহাম্মদ আসবে না কেন? স্যার ওই HTML ওখানে লিংক করা হয়নি, সিএসএস টা লিংক আচ্ছা, করা হয়নি। দেখেন এটা খুবই, আচ্ছা এটা হবে না, এটা একদম একটা সুন্দর একটা যৌক্তিক। দেখেন আমি যেহেতু আমি index.html এ কোডিং এর মাধ্যমে আমি ইমেজটাকে শো করাইছি, অর্থাৎ এই ইমেজটাকে শো করাইছি, এখানে ইমেজটা কিন্তু একটা ইউআরএল হইছে, তাই না? ইমেজেস স্ল্যাশ তারপর আমার নাম দিয়ে ডট জেপিজি, তো এটা একটা ইউআরএল হইছে। তো এখানকার কোডগুলো কিভাবে চেঞ্জ হবে, এখানে যদি কোড করি, অর্থাৎ স্টাইলে শিটে যদি আমি কমান্ড করি কিভাবে ইন্ডেক্স ডট এর লেখাগুলো চেঞ্জ হবে, এটার সাথে কি সম্পর্ক? আমি কোনো সম্পর্ক স্থাপন করেছি একটার সাথে একটা? কোনো লিংক আপ আছে? কোনো সম্পর্ক আছে? নাই। সো এটা কাজ করবে না। কাজ কখন করবে? আমি যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাই, এই যে এখন আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে ঠিক হেডারের নিচে, টাইটেলের নিচে আমি এখানে লিখবো লিংক সিএসএস, দেওয়ার পর ট্যাব প্রেস করব। ও সরি, এইভাবে না, স্টাইল তারপর ট্যাব। এখানে গিয়ে আমি আপনার টাইপ দেখতে পেরেছেন, টাইপ পুরাটাই কাটি। এই টাইপে আপনি লিখবেন, কি লিখবেন বলেন? টাইপে লিখবেন সিএসএস টা কোথায় আছে? সিএসএস টা স্টাইল ডট সিএসএস এ আছে, তাই না? তাহলে স্টাইল ডট সিএসএস, কন্ট্রোল এস। এখন কি কাজ করবে? এখন কাজ করবে? কে কে আছেন বলেন? না স্যার, করবে না। কেন বলেন, কেন কাজ করবে না? স্যার স্যার আমরা রিলেশনশিপ দেই নাই স্যার, বুঝি নাই। আমরা রিলেশন করি নাই এখানে। কি করি নাই? রিলেশন। আচ্ছা, তাহলে কি করতে হবে? এভাবে
স্যার এখন ঠিক আছে স্যার। আচ্ছা, গুড। এখন কথা হলো আমার হাইপার রেফারেন্স লিঙ্কটাকে এখানে আমি যদি এখন লিখি এই জায়গায় স্টাইল ডট সিএসএস, এটা কোনটা জানেন? এটা হলো ঠিক এটার নাম। তাহলে আমি এখান থেকে যদি আমাদের ইউআরএলটা কপি ফাইলটার করি, নাম। কন্ট্রোল এটা কপি করি, আর কপি করার পর যদি আমি এখানে বসিয়ে দেই, কন্ট্রোল এস দিয়ে ক্লিক করি, এখন যদি আমি রিলোড দেই, এটা অ্যাড হয়ে গেছে। কে এটা? সিরাজুল ইসলাম। এখন কাজ করতেছে। তার মানে কি হলো, আমি টাইটেলের নিচে, এই টাইটেলের নিচে আমি জাস্ট লিংক লেখার পর ট্যাব প্রেস করেছি, পুরা ফরম্যাটটা চলে আসছে অটোমেটিক। এখন এই রেফারেন্স লিংকে এই জায়গায় আমার যে ফোল্ডারটার নাম অর্থাৎ স্টাইল শিটে যে নাম, আমি এটা এখানে সুন্দর করে পেস্ট করে বসিয়ে দেব, কন্ট্রোল এস। এখন আমি এখানে যে কমান্ড করি না কেন সেটা কাজ করবে। আচ্ছা, এখন যদি এমনটা হয়, আমি এখানে একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডার নাম সিএসএস, নেওয়ার পর এই স্টাইল শিটটা সিএসএস এর ভিতরে রাখলাম। ও, তার মানে স্টাইল শিটটা সিএসএস এর ভিতরে এখন কাজ করবে না স্যার। আচ্ছা, এখন না কাজ করার কি কারণ জানেন? কেননা আমাকে এখানে চেঞ্জ করতে হবে। আমার এই জায়গায় কি আছে প্রথম দেখেন, আমি আছি বর্তমানে index.html এ। তো index.html আছে, আর স্টাইল শিটটা আছে কোথায়? সিএসএস ফোল্ডারের ভিতরে। তাহলে আমাকে এখানে এইভাবে লিখতে হবে, সিএসএস ফোল্ডার স্ল্যাশ ভিতরে প্রবেশ করেছি, তারপর স্টাইল শিটের নাম। তখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আর এখানে এসে আমি যদি এখন রিলোড দেই, এখন কাজ করবে। লিংক আপটা ক্লিয়ার? মনে হয় না লিংক আপের ক্ষেত্রে কোনো কারো ঝামেলা হওয়ার কথা। কেউ আছেন আমরা বুঝি নাই এই জায়গায়? যদি মনে হয় যে স্যার বুঝি নাই, তাহলে মাথা ঝামেলা এত ইয়ে করে লাভ নাই। কিভাবে লিংক করছি একটু সুন্দর করে ভিডিওটা পাউজ করে করে দেখবেন, দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। সবাই বুঝছি আমরা এই পর্যন্ত? এই পর্যন্ত সবাই বুঝছি? জি বুঝতে পারছি। মিম আপনি বুঝছেন? বিতি আপনি বুঝছেন? বিতি? জি স্যার বুঝছি। ওয়াও, এক্সিলেন্ট। আপনি বুঝছেন মানে সবাই বুঝতে বাধ্য। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি সামনের দিকে যাচ্ছি, আপনারা যখন ভালো বুঝবেন তখন কিন্তু আমি তাড়াতাড়ি ক্লাস করতে পারবো। তাহলে এখন আমি যদি H1 কে বলি রেড হতে, তাহলে এখানে কি রেড হয়ে গেছে? রেড হয়ে গেছে। এখন আমি H1 কে যদি বলি তুমি মাঝখানে চলে আসো, এটার জন্য কি কোড করতে হবে? আমি এন্টার প্রেস করে নিচে চলে আসবো। তখন আমি একটা কোড আছে, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট লেখার পর এন্টার প্রেস করবেন। মাঝখানের বাংলা কি, মাঝখানের ইংরেজি কি? মিডল বা সেন্টার। মাঝখানের ইংলিশ কি বলে আমরা? মাঝখানে মিডল বা সেন্টার, তাই না? এটা যদি হয় লেফট, এটা এই আমার পুরো ওয়েবসাইটের এটাকে যদি বলে লেফট আর এটাকে রাইট, তাহলে মাঝখানকে কি বলবো আমরা? মিডল বা সেন্টার, তাই কি? তাহলে আমি টেক্সট অ্যালাইনমেন্ট বলবো কি? সেন্টার। কন্ট্রোল এস, দেখবো যে এখানে সেন্টার হয়ে গেছে। এনি প্রবলেম?
ও আচ্ছা, ঘটনা আছে, ঘটনা হলো স্যার সিএসএস এর ফাইলটা স্যার। এটা এখানে ছিল, আর এখান থেকে আমার এটাকে সরাতে হবে তাই না? কারণ এখন তো বাইরে আছে আমার স্টাইল শিটটা। কন্ট্রোল এস, মাঝখানে চলে আসছে। তার মানে কোনো টেক্সট বা কোনো কিছুকে মাঝখানে আনতে হলে আমি কি দেব? টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। মুখস্থ করার দরকার নাই, জাস্ট প্র্যাকটিস করে যান, মুখস্থ দুদিন পর অটোমেটিক হয়ে যাবে। শবনম, আপনার নাম কি, পুরা নাম? শবনম কবির। আপনার প্রিয় একটা কবিতা আছে যেটা ছোটবেলা শিখছেন, মুখস্থ করছেন দীর্ঘ অনেকক্ষণ যাবত, ধরেন 2 দিন বা 3 দিন যাবত, 8 লাইন বা 10 লাইন বা এমন কিছু, আমি জানি না তারপর শিখছেন কিনা, হয়তো শৈশবে শিখতে পারেন, ইংলিশ হোক আর বাংলা হোক, শিখছেন কোনোদিন মুখস্থ করে? এখন তো অনেক কবিতা তো মুখস্থই করতে হতো ছোটবেলায়। আচ্ছা, কতক্ষণ লাগতো? ধরেন 4-5 ঘন্টা লেগে যেত। যেমন আমি তুলি ধরি হাত, তারপর করি মোনাজাত, এটা অনেক সারাক্ষণে আম্মা যদি বলতো যে এই পড়তে বস, এই যে এটাই পড়তাম সারাদিন, খুব ভালো লাগতো আসলে এটা। আর ওই যে আর্ট করা ছিল না এরকম, দেখতে খুব সুন্দর, ভালো লাগতো। তো একটা কবিতা শিখতে আপনার নরমালি কতক্ষণ মুখস্থ করতে হইতো? একটা ধরেন চাপা মারেন না, যতটুকু সত্য 10 সেটাই বলেন। মিনিটস 10 মিনিটস একটা কবিতা মুখস্থ না, করেন আপনি? চাপা মারার কিছু নাই ভাই, 10 মিনিটস, ম্যাক্সিমাম 10 মিনিটস। মার্শাল্লাহ। আচ্ছা সবাই বলেন তো, আপনাদের ছোটবেলায় ধরেন ক্লাস 3-তে, 4-এ, 5, 6-এ বাদ দেন, এই সময়গুলোতে আপনার একটা কবিতা, বাংলা কবিতা মুখস্থ করতে 8 লাইন কতক্ষণ লাগতো? আমার 2-4 ঘন্টা লাগতো। আপনাদের কতক্ষণ লাগতো বলেন তো? বলেন, কমেন্ট করেন। সৌরভ বলতেছে একদিন। যাক, মোটামুটি অনেস্ট বলা যাচ্ছে। মনে নাই? আচ্ছা, এটাও একটা প্রশ্ন, মনে নাই। স্বপ্নম সম্ভবত ইংরেজি কবিতা মুখস্থ করতেন, এই জন্য 10 মিনিটসে পারতেন। বাংলা 10 না, মিনিটস। পিওরলি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আমি দ্রুতই মুখস্থ করতাম আর দ্রুতই হয়ে যেত, সামহাও হয়ে যেত। আই ডোন্ট নো ওয়াই, বাট হয়ে যেত। শামিম 1 আওয়ার, ফরিকল 30 মিনিটস। আচ্ছা, আমার না একটু ক্লাস 3, 4, 5 এই সময়গুলোতে অনেক সময় লাগতো। দেখ, হয়তো বা গাধা ছিলাম ওই সময়গুলোতে, আসলেই গাধা ছিলাম। আমারও বেশি লাগতো, আমার অনেক সময় লাগতো, 3-4 ঘন্টা, 4-5 ঘন্টা এরকম। 4-5 ঘন্টা, আচ্ছা। শাকিলের সাথে আমার কিছুটা মিল আছে। যাই হোক, আর আর 10 মিনিট এত আর্লি, মানে অনেক ব্রিলিয়ান্ট। না এটা আউটস্ট্যান্ডিং, মানে কিছু আল্লাহ কর্তৃক কিছু জ্ঞান থাকে অনেকেরই, অনেকে আছে। যেমন আপনারা জানেন বাংলাদেশের মধ্যে একজন বিশ্বের মধ্যে সবচেয়ে ইয়ঙ্গার কি প্রফেসর, না কি নাম, কি যে ওনার, তো ওনার মতো তো সবাই হইতে পারে না, তাই না? তো শবনমের মতো কিন্তু আমরা সবাই হইতে পারবো না, এটাই বাস্তবতা। সবাই ফলো করবেন ওনাকে। এই সবাই শবনমের ফেসবুক পেজটাকে লাইক দিবেন, একটা ফলো করে রাখবেন, ঠিক আছে? আমি শিওর উপকৃত হবেন আপনারা। কি যে বলেন, মানে এত ইয়া করার কোনো মানে নাই। কোন টেকনিক আছে নাকি এটার? না, এটা টেকনিক না, অনেক সময় হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। একটা আমাদের যেমন ম্যাথমেটিক্স, আমরা একটা অঙ্ক অনেকক্ষণ করেছি, যেমন ম্যাথমেটিক্স যদি একটা সময় মাথায় ঢুকে গেলে তখন কিন্তু আর বেশি সময় লাগতো না। যেমন আমার প্রথম দিকে ম্যাথমেটিক্স অনেক কষ্ট হতো, কিন্তু একটা সময় যখন পুরো কনসেপ্টটা চলে আসছে তখন কিন্তু আমার ম্যাথমেটিক্স বেশি কষ্ট লাগে নাই। তো এরকমই অনেকের হয়। ওকে, শুরু করছি তাহলে আবার যেখানে ছিলাম। যেমন আমাদের নাম, আমার নাম কি, রাকিব। এই নামটা আমরা কখনো মুখস্থ করি না, অটোমেটিক চলে আসছে। তো সিএসএস এর কাজটা ঠিক এরকম, আপনি এই যে দেখতেছেন না, প্র্যাকটিস করবেন, অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যাবে। তো ভুলেও কেউ মুখস্থ করতে যাবেন না। তাহলে টেক্সটকে যদি আমরা মাঝখানে আনতে চাই, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার লিখবো, তাই না? ধরেন আমি টেক্সটটাকে চাচ্ছি একটু মোটা করার জন্য, তাহলে আমরা যদি লিখবো টেক্সট, সরি হয়নি, ফন্ট উইথ, এটা সর্বোচ্চ 900 আছে, সর্বোচ্চ 900, বা সর্বোচ্চ হলো বোল্ড, মোটা হয়ে যাবে। আচ্ছা, এটা মোটা না হওয়ার কারণ আছে, কারণ এটা নিজেই মোটা।
বা আমি যদি এখানে দেই 100 থেকে 900, তো আমি 300 দেই, দেখি কেমন কাজ করে। হ্যাঁ, একদম চিকন হয়ে গেছে, দেখছেন? তার মানে চিকনটা কিন্তু আমাদের চোখে লাগছে, মোটাটা লাগে নাই। আমি যদি একটু ক্রমান্বয়ে যদি 500 বা 600 তে যাই, আর একটু মোটা হবে। তো আপনি সর্বোচ্চ মোটা যদি করতে চান জাস্ট বোল্ড দিবেন, বোল্ড, কন্ট্রোল এস, বোল্ড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই লেখাটা এখন কি আছে বর্তমানে, আমাদের লেখার ডেকোরেশনটা কেমন হয়, যেমন কি বলে যদি এখন লিখি একটা টেক্সট ট্রান্সফর্ম কেমন হয়, ক্যাপিটালাইজ, স্মল, স্মল, ক্যাপিটাল এবং ক্যাপিটালাইজ, এই 3 ধরনের ভাষা থাকে। দ্যাট মিন্স আপনি এই লেখাটা হয় পুরোটা বড় হাতের করতে পারবেন সবগুলো, নয়তোবা একদম ছোট হাতের করতে পারবেন, নয়তোবা প্রথম অক্ষরটা বড় হাতের বাকিগুলো ছোট, যেটাকে আমরা ক্যাপিটালাইজ বলা হয়। তো আমি চাচ্ছি যে পুরো লেখাটা বড় করব, যেমন আমি যদি বলি টেক্সট ট্রান্সফর্ম, যদি ক্যাপিটাল বলি স্মল, সরি আপার কেস, সিএসএস এর ভাষায় আপার কেস, মানে আপার কেস হলো ক্যাপিটাল। এখানে আমি আপার কেস দিলে এই লেখাটা ক্যাপিটাল হয়ে যাবে, পুরোটা ক্যাপিটাল। এখন আমি যদি চাই না ক্যাপিটাল না, এটা হবে লোয়ার কেস, দ্যাট মিন্স স্মলার হবে। সো আমি এখানে লোয়ার কেস দেব, কন্ট্রোল এস, সবগুলো ছোট হাতের হয়ে যাবে। আমি চাচ্ছি না, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকবে, যেটা নর্মাল থাকে আর কি, নর্মালি থাকে প্রথম অক্ষরটা বড় তারপরটা ছোট ক্রমান্বয়ে। তাহলে আমি এখানে হয়তো এমটি রাখতে পারি, এই কোডটা সরিয়ে ফেলতে পারি, নয়তো বা আমি এখানে একটা কোড করতে পারি যেটা হল ক্যাপিটালাইজ, কন্ট্রোল এস। তাহলে আমরা কি শিখলাম, একটা টেক্সট বা কোনো কিছুকে কালার করতে হয় কিভাবে, মাঝখানে আনতে হয় কিভাবে, কিভাবে মোটা করতে হয়, একটা টেক্সটকে কিভাবে ছোট হাতের বড় হাতের করতে হয় এটা। আবার টেক্সটের কিছু স্টাইল থাকে, একটা ইটালিক স্টাইল, যেমন আমি যদি এখানে বলি টেক্সট স্টাইল, ফন্ট স্টাইল, সম্ভবত ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল আছে ইতালিক, এই যে যদি আমি ফন্ট স্টাইল ইতালিক দেই তাহলে দেখবো আমার লেখাগুলো একটু ইতালিক হয়ে গেছে, একটু এরকম। আমি যদি আন্ডারলাইন দিতে চাই, আছে না যে এটার মাঝখানে আমি নিচে একটা আন্ডারলাইন দেবো, এরকম হইতেই পারে, তাহলে আমি দেব টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন যদি আমি আন্ডারলাইন দেই তাহলে নিচে আসবে, নিচে। আর আমি যদি আন্ডারলাইন না দিয়ে লাইন থ্রু দেই, লাইন থ্রু মানে মাঝখান দিয়ে কেটে যাবে, মাঝখান দিয়ে কেটে যাবে লেখাটা এরকম। আমি আবার এটা না দিয়ে আমি যদি চাই উপরে থাকবে দাগটা, তাহলে আন্ডারলাইন হলে উপর হবে আপার লাইন, নাকি ওভারলাইন স্যার, সরি আপার লাইন স্যার, রাইট স্যার। আপার লাইন হওয়ার কথা, দেখি কিন্তু মনে হয় না আপার লাইনটা কাজ করবে। আরেকটা আছে মনে হচ্ছে, এটা কাজ করবে না স্যার? না কাজ করবে না। অনেক ক্ষেত্রে সিএসএস এর ভাষাটা আমাদের যেমন ক্যাপিটালাইজড, যেমন আমাদের স্মল, স্মলকে এখানে বলতেছি লোয়ার কেস। স্যার আপার কেস হবে স্যার, আপার কেস। না আপার কেস, আপার কেস হবে না এখানে, টেক্সট ট্রান্সফর্মের ক্ষেত্রে আপার কেস হবে। ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, লোয়ার কে, লাইন থ্রু, তারপর আন্ডারলাইন, তারপর আচ্ছা এ বি সি টি,
আচ্ছা আমি গুগলে যদি সার্চ করি টেক্সট ডেকোরেশন সিএসএস কোড ওভারলাইন হওয়া উচিত। ওভারলাইন হতে পারে, রাইট। আপার লাইনে ডাবল পি দিয়ে ট্রাই করুন একবার। ওভারলাইন, ঠিক আছে, মনে পড়ছে। কে বলছেন? ধন্যবাদ। আমি বলেছি সিএসএস এর ভাষা জেনে না, আমি এমনিতেই মানে ইংলিশের অপোজিট ওয়ার্ড হিসেবে বলেছি। হ্যাঁ ঠিকই আছে, রাইট। এই যে পেয়ে গেছি আমরা, আন্ডারলাইন ওভারলাইন, আন্ডারলাইন লাইন থ্রো ওভারলাইন, এই যে তিনটা। এটাও আছে একটা আন্ডারলাইন ওভারলাইন। এই এটা কিভাবে কাজ করে একটু দেখি, এটা কখনো প্র্যাকটিস হয় নাই। আন্ডারলাইন ওভারলাইন কন্ট্রোল এস, এটা কিভাবে কাজ করে? ফার্স্ট টাইম ট্রাই করতেছি এটা, মানে উপরে নিচে দুই দিকেই। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা জাস্ট একটা আন্ডারলাইন সর্বোচ্চ দিতে পারি যদি অনেক সময় রিকোয়ার্ড থাকে। আন্ডারলাইন কন্ট্রোল এস, সেভ। খুব সহজ না? একদম সহজ কিন্তু। আচ্ছা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই কাজটা আমি করে নেই। আচ্ছা এমন হতে পারে না এই লেখাটা সাইজ একটু বড় করব, তাহলে আমরা কিভাবে করতে পারি? আচ্ছা লেখাকে আমরা কি বলতে পারি? এটা লেখাটা কিভাবে ধরতে পারি, টেক্সট না ফন্ট? দেখি আমাদের সাধারণ চিন্তা ভাবনা কি আসে। ফন্ট স্যার। কে ফন্ট কে টেক্সট? আমরা টেক্সট বলতে পারি, যে এখানে কিছু কিছু বাক্য কিন্তু আমরা ফন্ট ইউজ করছি, কিছু কিছু বাক্যে টেক্সট ইউজ করেছি। তো এখানে কি ফন্ট হবে নাকি ফন্ট সাইজ হবে নাকি টেক্সট সাইজ হবে, কোনটা মনে হয় যে অ্যাকসেপ্টেবল? বলেন, আপনারা যখন বলবেন না তখন এটা মনে থাকবে আপনাদের। স্যার এখানে জি ফন্ট সাইজ। আচ্ছা শামিম বলতেছেন টেক্সট, শামিম টেক্সট, সৌরভ ফন্ট সাইজ, আলামিন ফন্ট সাইজ, সৌরভ টেক্সট, জাহিদুল ফন্ট, বিদ্যুৎ টেক্সট। বলেন, আপনারা বললে হয় কি এটা প্র্যাকটিস থাকে, মানে কিছু একটা প্র্যাকটিসের ক্ষেত্রে যদি কোনো একটা বিশেষ মুহূর্ত থাকে তাহলে কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের মনে থাকে। এই জন্য মাঝে মধ্যে দেখবেন যে আমি কোন একটা এক্সাম্পল আসতেছে না, হয়তো এটা বলা উচিত না, কিন্তু তারপর আমি একটা এক্সাম্পল দাঁড় করাই। ফন্ট সাইজ, টেক্সট। আচ্ছা সবাই এলোমেলো ভাবে বলছেন, সবার আনসারটাকে আমি অ্যাকসেপ্ট করছি, এটা আসলে টেক্সট হলো হওয়ার কথা। বাট আমি জানি না সিএসএস কেন জানে বলছে না টেক্সট না, এটা হবে ফন্ট। সো আমি ফন্ট সাইজ দেব, ফন্ট সাইজ যে আমি দিচ্ছি 50 পিক্সেল, এটা পিক্সেল ইউজ করতে হয়। পঞ্চাশ পিক্সেল। আসেন আমি এখন ফন্ট সাইজটা কেটে টেক্সট সাইজ, এটা কাজ করবে না বোঝা যাচ্ছে, কারণ এই লেখাটা কিন্তু ভিন্ন রকম কালার হয়ে আছে, তো কাজ করার কথা না। তারপর আমি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য ট্রাই করতেছি, না কাজ করতেছে না, তার মানে আমাকে এখানে ফন্ট সাইজটাই দিতে হবে। এবং এটা যে এটা যে ভুল আমার কালারই বোঝা যাচ্ছে, তাই না? ফন্ট সাইজ 50। ওকে আচ্ছা এখন তো হতে পারে যে আমি এই লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেব, হতে পারে না? আসেন একটা ব্যাকগ্রাউন্ড দেই। আমি কিন্তু H1 কি দিচ্ছি, এই যে এটা H1 তাই না, এই যে H1। সো আমি এখন দেব ব্যাকগ্রাউন্ড কালার, বা ব্যাকগ্রাউন্ড দিলে হয়। কি দিতে পারি ব্যাকগ্রাউন্ড? রেড, কন্ট্রোল এস। এখন যদি এই লেখাগুলো হারিয়ে যায় আমি কিন্তু এর জন্য দায়ী না। আচ্ছা ঘটনা এটা কেন ঘটলো কে বলতে পারবেন না?
কে বলতে পারবেন না বলেন ঘটনাটা কি ঘটছে? সবাই বলতে পারবেন? বিদ্যুৎ বলেন ঘটনা কি ঘটছে? স্যার লেখার বাইরে মানে কি কালার করছেন ব্যাকগ্রাউন্ড? বুঝি নাই। স্যার লেখার বাইরে কালার করছেন? লেখার বাইরে। লেখার বাইরে কালার করছি। এক্সিলেন্ট জব। ওকে ওকে ভীতি বলেন ভীতি ঘটনাটা কি ঘটছে? স্যার আমি বুঝি নাই। আচ্ছা কোন আপনি কি বুঝেন না? দেখেন নাই কি করছি এতক্ষণ? স্যার দেখি কিন্তু এটা কেন এরকম একদমই পুরো লাল হয়ে গেছে ওইটার ইয়াটাই আমি বুঝি না। ওকে আমি বলবো না না বলার দরকার নাই, দাঁড়ান। সাইফুল সাহেব বলেন তো দেখি। সাইফুল সাহেব বলেন। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের ওই টেক্সট যেটা ছিল এই ফন্টগুলোর কালার ছিল রেড। রেড। এখন আমরা ব্যাকগ্রাউন্ড লাল করলাম তো লাল লাল সব একাকার হয়ে গেছে। Yes, right. That is the question and that is the answer actually. যে ব্যাকগ্রাউন্ড রেড কিন্তু আমার কালারও তো রেড, তো লালে লাল তো একাকার হবেই। এখন আমি যদি কালারটাকে হোয়াইট দিই, WHTA হোয়াইট, কন্ট্রোল S, এই যে এখন চলে আসছে। ঘটনা ঘটছে এইটাই। আচ্ছা আমি যদি চাই এই লেখাটা দেখেন পুরো উইথটা পাইছে না, আমি যদি চাই একটু সাইজ কমে যাক এতটুক, তাইলে আমি এটা দিতে পারি যেমন এই জায়গায়। আচ্ছা টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন জিনিসটা ভালো লাগতেছে না, আমি এটা ডিলিট করে দেই, আপনারা জাস্ট প্র্যাকটিস পারপাসে রাখবেন। আমি যদি দিই উইথ, উইথ বলতে কি বুঝি আমরা সবাই জানি তো না? হাইট উইথ জানি। উইথ যদি আমি 600 পিক্সেল দেই, আমাদের কম্পিউটারে আমার যেমন আমার ল্যাপটপ 920 পিক্সেল উইথ, তা দ্যাট মিন্স আমার এই স্ক্রিনটা 920 পিক্সেল, আমি 600 পিক্সেল এখন উইথ করেছি, তো রিলোড দিলে এতটুকু হয়ে যাবে। আচ্ছা এটাকে আমি উইথটা এখন দিলে সবাই একটা ভুল বুঝবেন, কারণ টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, টেক্সট অ্যালাইনমেন্ট কিন্তু সেন্টারে আছে, দেখেন এই বক্সের সেন্টার আছে। তো আমি এই পুরাটাকে ডিলিট করতেছি। কি ডিলিট করছি? উইথটাকে ডিলিট করছি, কন্ট্রোল এস। এখন আমার স্পেশাল একটা কোশ্চেন, মিস্টার সৌরভ, হ্যাঁ স্যার। সৌরভ সাহেব আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। আচ্ছা স্কুলে যে আমাদের বিভিন্ন সময় এক্সাম দিতাম, মনে আছে এক্সামের দিনগুলো? হ্যাঁ মনে আছে। কি করতেন স্যারে যখন প্রথম ক্লাসে ঢোকার পর স্যারে একটা এক ধরনের পেপারস আমাদেরকে দিত তাই না? তখন পেপারস গুলো আমরা হাতে নিতাম, নিয়ে কি করতাম আসলে প্রথম? ঘটনাটা একটু মার্জিন মার্জিন করতেন, মার্জিন করে একদম রেডি করে রাখতেন না না? না বুঝতে পারলাম। প্রশ্নটা পাওয়ার মাত্রই লেখা শুরু করবেন এমন? হ্যাঁ 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 মার্জিন করতেন? হ্যাঁ। আচ্ছা মার্জিনটা তারপরে এটা কি মার্জিন নাম রোল নাম্বার। আচ্ছা মার্জিন কি এটা হিন্দি ভাষা না বাংলা আমি জানি না আসলে। এটা ইংরেজি। ইংরেজি। এটা বলতে কি বুঝি? আপনাদের কলকাতা থেকে বলছেন, আপনার সাথে আমাদের একটা ভাষাগত একটা সমস্যা থাকতে পারে, তো আপনি একটু কষ্ট করে বলবেন মার্জিনটা বলতে আসলে কি বুঝতেন আপনি, বা আমাদেরকে কি বুঝাবেন? বলতে যেটা আমরা পেজ নিতাম লেখার জন্য সেটার সাইডে একটা লাইন টানা, মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছি আপনি ভালো করে বলতে পারেন না, তো আমি এখন বাঙালি ডাকতেছি। জি বাঙালি আলামিন সাহেব, মার্জিন করছেন কখনো? স্যার করছি স্যার। অনেক করছেন জীবনে, বড় বড় মার্জিন, যেন
তারা যেন জি, স্যার। মার্জিনের এই এই জায়গায় যেন মার্কস দিতে পারে বড় করে। তো মার্জিন বলতে কি বুঝেন আপনি, একটু আমাদেরকে বুঝান সবাইকে। মার্জিন বলতে স্যার মূলত আমরা একটা পেজের যে কোনো সাইডে আমাদের যে পাশে প্রয়োজন সে পাশ অনুযায়ী আমরা বাংলায় বলি এটা আমরা দাগ টানি, পেন্সিল বা কলম দিয়ে দাগ টানি। তো ওই মার্জিনে কি লেখালেখি করতেন নাকি ওইটা বাদ রাখতেন? মার্জিনের বাইরে বাদ রাখতাম, ভিতরে সাইডে আমরা ইনসাইডে আমরা লিখতাম। আচ্ছা ঠিক আছে, আপনার আনসারটা হয়েছে কিন্তু আমি পারফেক্ট ধরে নিলাম না। ওকে, জিহাদ বলেন, জিহাদ, সরি জাহিদ। জাহিদ, মার্জিনের তাৎপর্যটা কি ছিল আসলে, বা কি তাৎপর্য এটার, মার্জিনটা কেন করা হয়? মার্জিনটা করা হয় মূলত মানে সৌন্দর্যের জন্য এবং কিছুটা স্পেস ক্লিয়ার করার জন্য। আচ্ছা, আনসারটা হইছে, পারফেক্ট না। শাকিল, মুশফিকুর রহিম শাকিল, মার্জিনটা আমরা কেন করছি আসলে? সারা বছর তো মার্জিন করছেন, কেন করছেন, কারণটা কি, রহস্যটা কি, তাৎপর্য কি আসলে এটার? মেইনলি এটা স্পেস রাখা হয় সৌন্দর্য ব্যাপার হয়েছে, আর হলো টিচারের মার্ক দেওয়ার জন্য, টিচার খাতা দেখে এখানে মার্কটা। আচ্ছা, একটা হলো মার্কস দেওয়ার জন্য, আরেকটা কি বললেন? সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের জন্য। ওকে, আমি আপনার আনসারটা নিচ্ছি কিন্তু 100% না। ওকে, টিচিং প্রফেশনে আছেন এখানে আমাদের সাইফুল সাহেব। মিস্টার সাইফুল, আপনি বলেন মার্জিনের আসলে তাৎপর্যটা কি আসলে? জি, মার্জিনটা মূলত এখানে যেটা বলেছে এর আগে কয়েকজন, যে সৌন্দর্য ঠিক আছে, পাশাপাশি টিচাররা যে এখানে এভ্যালুয়েট করবে, মানে মার্কস যে আমরা দিচ্ছি, খাতাতে মার্কস দেওয়ার জন্য তো একটা জায়গা থাকা দরকার, এবং একটা নির্দিষ্ট কাঠামো যেটা সৌন্দর্য, আসলে এই দুইটা ছাড়া তো এই মুহূর্তে মাথা কিছু আসছে না আমার। এই দুইটাই মূলত আর কি আমার। আচ্ছা ঠিক আছে, আমি আপনারটা আনসারটা পারফেক্ট কারেক্ট ধরছি। আচ্ছা, আমরা মার্জিন বলতে আমরা যতটুকু জানি নির্দিষ্ট একটা স্পেস, যেটাকে আমরা শুধুমাত্র টিচারদের ইউজের জন্য আমরা রেখে দিই, যেখানে আমরা কোনো টাচ করি না, অর্থাৎ আমাদের পুরো যে একটা অংশ, সে অংশ থেকে একটা অংশ ফেলে দেই, যে অংশটা টিচার ইউজ করবে। অর্থাৎ মার্জিনের ভিতরে কিন্তু আমরা লেখালেখি করি না, এটা জাস্ট একটা স্পেস, স্পেসিফিক স্পেস অনলি ফর স্পেসিফিক টিচার। এখানে কোনো স্টুডেন্ট বা এক্সামিনার কিন্তু সে কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু এখানে লেখালেখি করবে না, শুধুমাত্র টিচার মার্কস দেখ বা কোনো একটা রিমার্ক করবে বা নোট, যেটাই লেখার দরকার সেটাই লিখবে। অর্থাৎ আমার নির্দিষ্ট অংশ নেওয়ার পর যে অংশটাকে আমি ফেলে দিচ্ছি সেটাকে আমি মার্জিন হিসেবে রাখতেছি। তো আমাদের ওয়েবের ভাষায় একটা বলি, মার্জিন বলতে আমরা বলি আমি কোনো একটা জায়গা থেকে একটা অংশ ফেলে দিয়ে চলে আসা, ঠিক আমরা যেভাবে এক্সাম দিয়েছি। এখন ধরেন আমি যে রিলোড দেই, ধরেন এই পুরো পার্ট, ধর আমার এটা পুরোটা একটা খাতা, দেখতে পাচ্ছেন আপনারা, আমি যে ড্র্যাগ করছি, ড্রয়িং করছি, দেখতে পাচ্ছেন? আমি ড্রয়িং করছি, আপনারা দেখতে পাচ্ছেন? ধরেন এখান থেকে আমি চাচ্ছি এই যে লাল যে আমার অংশটা, আমি চাচ্ছি এটা বাম দিক থেকে কিছু স্পেস ছেড়ে ধরেন এতটুকু অংশে কাজ করবে, অর্থাৎ এই অংশটা উনি ছেড়ে দিবে, অর্থাৎ আমি এই অংশটা ছেড়ে দেব। তাহলে আমি যদি মার্জিন বলি, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম বলতে পারি না? আমি যদি এটা এই অংশটা নিয়ে কাজ করি, অর্থাৎ লেফট সাইডে কিছু অংশ ছেড়ে দেই, তাহলে মার্জিন লেফট বলতে পারি, তাই কি? আমি যদি উপর থেকে কিছু একটা অংশ ছেড়ে দিই এতটুকু, তাহলে আমি বলতে পারি মার্জিন টপ। বটম থেকে ছেড়ে দিলে আমি বলতে পারি মার্জিন বটম। কনসেপ্টটা বুঝতে পেরেছেন আপনারা? ওকে শাকিল, ওকে ঠিক আছে। এখন আমি এই লেখাটাকে মার্জিন লেফট কিছু একটা অংশ ছেড়ে দেব, তাহলে আমি এখানে লিখতে পারি মার্জিন লেফট। ধরেন আমি নিচ্ছি 200 পিক্সেল, অর্থাৎ 200 পিক্সেল আমার পুরো স্ক্রিনের লেফট সাইডে ছেড়ে দেব।
এখন আমি যদি মার্জিন বলি, মার্জিন রাইট, মার্জিন রাইট 200 পিক্সেল, কন্ট্রোল এস। তাহলে আমরা মার্জিন লেফট বুঝলাম, মার্জিন রাইট বুঝলাম, এখন মার্জিন টপ কি বুঝবো আমরা? ইজি। আমি উপর থেকে ছেড়ে চলে আসব। আমি যদি বলি এখানে মার্জিন টপ, ধরেন 200 পিক্সেলে নিলাম, কন্ট্রোল এস, তাহলে এই অংশটা উপর থেকে 200 পিক্সেল নিচে নেমে যাবে। আমি এখন বটমে নেব 200 পিক্সেল, মার্জিন বটম 200 পিক্সেল। আচ্ছা, আমি 200 পিক্সেল না, আমি 100 করে নিচ্ছি। একশো করে নিয়েছি। এই মার্জিন সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? মার্জিন সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? নাই? ওকে, সৌরভ কি লেখছেন? লালই লাল, বুঝলাম না ঘটনা। আচ্ছা, বুঝতে পারছি, এটা আগের এটা। ওকে, ঠিক আছে। তা মার্জিন সম্পর্কে কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এখন আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন আনসারটা নেব। আমি যদি চাই এই লেখাটা, ভিতরের লেখাটা, এই ভিতরের লেখাটা উপর থেকে, অর্থাৎ এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, আমি যাচ্ছি এই লেখাটা উপর থেকে ছেড়ে আসবে উপরে, এই লেখাটা উপর থেকে একটা স্পেস পাবে লেখার উপরে। তাহলে আমরা কিভাবে বলতে পারি? মার্জিন টপ দিলে তো হবে না, মার্জিন টপ দিলে বাইরে থেকে চলে আসতেছে। এখন আমি ইন্টারনাল, মানে ভিতরে একটা গ্যাপ লাগবে আমার উপরে, ইন্টারনাল খাতার ভিতরে একটা গ্যাপ লাগবে। সেক্ষেত্রে আমি ইংরেজিতে কি ওয়ার্ড ইউজ করতে পারি? একটু জাস্ট থিঙ্ক করেন তো আপনারা। আমি মার্জিনের মাধ্যমে বাইরের অংশগুলোকে আমি কেটে দিচ্ছি বা ছেড়ে আসছি। এখন আমি ভিতর থেকে যদি একটা স্পেস নিতে চাই, তাহলে আমি কি ব্যবহার করতে পারি? ইংরেজিতে কি আসতে পারে? এই লেখাটাকে আমি উপর থেকে ছেড়ে দেব, মানে এই লেখার উপরে এই মাঝখানে একটা, এই যে উপরে আমি একটা স্পেস দেব। কি হতে পারে? স্পেস টপ নাকি কি হতে পারে? একটু চিন্তা করেন তো। খুব কষ্ট হলে সমস্যা নাই, বন্ধ রাখেন, আমি বলতেছি। তারপরে একটু চিন্তা করেন, 30 সেকেন্ড সময় দিলাম। মার্জিন, মার্জিনই দেখা যাচ্ছে প্রান্ত ও প্রান্ত। আচ্ছা, আর যদি আমি পেডিং বলি, পেডিং বলতেছে প্যাড তৈরি করার উপাদান। প্যাডিং। আচ্ছা, পেডিং এর বাংলা পেডিংই দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা সিএসএস এর ভাষায় বলি পেডিং। তার মানে আমি যদি এই H1 কে বলি পেডিং টপ, তাহলে এখানে উপরে স্পেস নেবে। স্টাইল শিটে যাব, যাওয়ার পর আমি এখানে বলবো পেডিং টপ কত? 50 পিক্সেল, কন্ট্রোল এস। তাহলে পেডিং টপ 50 পিক্সেল একটা স্পেস পেয়েছে। এখন আমি নিচের দিকে একটু আরেকটু স্পেস নিতে চাই, কি বলবো? পেডিং বটম আরো 50 পিক্সেল, কন্ট্রোল এস। তার মানে আমরা পেডিং শিখলাম, মার্জিন শিখলাম।
মার্জিন আর পেডিং এর মধ্যে অনেকেই একটু প্যাচ লাগান, মানে একটু কনফিউশনের মধ্যে পড়ে যান। এই জন্য আমি একটা বড় একটা উদাহরণ টেনে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি মার্জিন এবং পেডিং এর মধ্যে আপনাদের আর ঝামেলা হবে না। আপনারা কি ক্লিয়ার আছেন? পেডিং তাহলে লেফট রাইট সেম, মার্জিন এবং পেডিং এর মধ্যে কোনো ঝামেলা আছে আপনাদের? তার মানে এতটুকু পর্যন্ত আমি যে যে কোডগুলো করছি কোনো ঝামেলা নাই, একদম ক্লিয়ার। গুড। আচ্ছা, বিশেষ করে এখানে মেয়েদের জন্য প্রশ্নটা। আচ্ছা, আমরা কি বর্ডার চিনি? বর্ডার, এই যেমন আমাদের গেঞ্জিতে দিকে বর্ডার দেওয়া হয় পাইপিনের মতো করে, তো বর্ডার চিনি আমরা? বর্ডার কে কে বর্ডার চিনি না? যেমন প্রত্যেকটা দেশে সীমান্ত থাকে, যে সীমান্তবর্তী একটা এক ধরনের বর্ডার করা হয়, যে এটা স্ট্রাইক, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এই যে একটা বর্ডার মানে দেওয়াল বা একটা বর্ডার বলতে আমরা কি বুঝি? একটা নির্দিষ্ট অংশের শেষ প্রান্ত, তাই না? তাহলে আমরা সবাই বর্ডার চিনি? ইয়েস, ঠিক আছে। মুশফিকুর রহমান শাকিল, শাকিল আপনি বলেন, ধরেন দিস ইজ ফ্রিল্যান্সার রাকিব, এই লেখাটার বা আমার এই অংশের বর্ডার যদি বলি বর্ডার টপ, তাহলে কি বুঝবেন আপনি? এখানে একটা বর্ডার, এই যে এই অংশের বর্ডার কোনটা? এই যে এটা বর্ডার, এটা বর্ডার, এটা বর্ডার, এটা বর্ডার, তাহলে বর্ডার টপ বলতে আপনি কি বুঝবেন? মানে এই অংশের শেষ সীমানাটা হলো টপ, মানে সরি, এই অংশের শেষ সীমানাটা হলো টপ, টপ শেষ সীমানাটা হলো মানে জাস্ট শেষ সীমানা না উপরের? মানে এই পার্টটার শেষ সীমানাটা টপ পর্যন্তই। না টপ, হ্যাঁ টপ না, আমি বলতেছি এটা যেমন এই এখানে একটা এই হলো বর্ডার, এটা বর্ডার, এটা বর্ডার, এটা বর্ডার, তো বর্ডার টপ হলো উপরে, বর্ডার বটম নিচে, বর্ডার লেফট এই সাইডে, বর্ডার রাইট রাইট সাইডে। আচ্ছা যাই হোক, আমি যদি এখন আমি বলি H1 কে কিন্তু বলতেছি, আমি যদি বলি বর্ডার, বর্ডার লেফট 2 পিক্সেল সলিড, এটা এভাবে লিখতে হয়, সলিড হোয়াইট, না হোয়াইট হবে না, ব্ল্যাক, বর্ডারটা এইভাবে লিখতে হয়। আপনার খেয়াল করেছেন এই যে লেফট একটা বর্ডার হয়েছে কিন্তু? আচ্ছা ট্রু না, আমি 20 দেই, তাহলে ভালো করে দেখবেন আপনারা। মানে এটা 20 পিক্সেল পর্যন্ত বর্ডার এই লেখাটার সাইডে, এই যে লেফট সাইডে 20 পিক্সেল বর্ডার হয়েছে। এখন শাকিল আপনি বলেন, আমি যদি বর্ডার বটম দেই, তাহলে এখন কিভাবে? আমি চাচ্ছি এইদিকে বটম বর্ডার হবে ইয়েলো কালার, তাহলে কি লিখবো এখানে বলেন? বর্ডার বর্ডার বটম, বর্ডার বটম বটম ধরুন 20 পিক্সেল 20 পিক্সেল, হ্যাঁ 20 পিক্সেল সলিড ইয়েলো, সলিড ইয়েলো, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, তাহলে 20 পিক্সেল সলিড ইয়েলো হইছে। কন্ট্রোল বর্ডার। ওকে, আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আমি তো এখানে ইয়েলো ব্ল্যাক লিখতেছি, আপনি যদি গুগলে গিয়ে কালার পিকার দিয়ে সার্চ করেন, এখানে অনেকগুলো কালার আছে, আপনি চাইলে যে কোনো কালার, এই যে এটা না, এটা টেনে এখানে এরকম করবেন, এই যে এটা যেখানে রাখবেন সেখানে রাখার পর এখানে দেখেন একটা কোড হইছে, কোডটা কোথায়? এই যে এই কোডটাকে কপি করবেন, কপি করার পর আপনি যদি এখানে দেন সলিড ইয়েলোর জায়গায় কন্ট্রোল এস, তাহলে দেখবেন এটার ইয়েলো না, এটা ওই যে কালারটা আমি দিয়েছি সেই কালারটা পাবে। তার মানে কালার শুধু আমরা যে রেড ইয়েলো অরেঞ্জ শুধু এইগুলো না, এই কোডের মাধ্যমে, এই কালার পিকার ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা
স্পেসিফিক কালার নিতে পারি, পিক করতে পারি। এবার আমি চাচ্ছি যে না এই কালারটা নেব, এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এই যে এটা, যেখানে করে নেই না কেন মাউসটা নেওয়ার পর এখানে একটা কোড জেনারেট হয়, এই কোডটা বসালে ওই কোডটা পেয়ে যাবে এখানে। এখন ধরেন আমি নিতে যাচ্ছি এই এই কালারটা, তাহলে এটা কপি করতেছি, কালারটা কপি করার পর এখানে আমি লিখব এগেইন বটম রাইট, সরি এটা না, বর্ডার রাইট, আর আই জি রাইট 20 পিক্সেল সলিড, এটা কন্ট্রোল এস। পেয়ে গেছে। তাহলে আমি উপরে একটা এইদিকে একটা হোয়াইট দিয়ে দিই, বর্ডার টপ 20 পিক্সেল সলিড ব্লু, কন্ট্রোল এস। এইভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটগুলো আমরা ডিজাইন করে থাকি। ঠিক এখানে যে কোডগুলো দেখতেছেন এই কোডগুলোই একটা একটা করে প্র্যাকটিস করবেন, সবকিছু ঠিক হয়ে যাবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন এই বর্ডারগুলো এই কোণা এভাবে কাটা থাকে, কোণাগুলো এরকম ভাবে কাটা থাকে, যেটাকে আমরা বর্ডার রেডিয়াস বলি। কি বলি? বর্ডার রেডিয়াস, এই কোণা কাটা থাকে। আমি যদি চাই চারিদিকে একটু কোণা কাটা থাকবে, তাহলে আমরা লিখব বর্ডার রেডিয়াস, এটা বর্ডার রেডিয়াস ধরেন আমি 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল। কি হলো, কোথায় ক্লিক করলো? বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, দ্যাট মিন্স আমার এই দিস ইজ ফ্রিল্যান্সার রাকিব এই টেক্সটের চারিদিকে বর্ডার এই কোণা কাটবে। খেয়াল করেছেন কোণাগুলো কিন্তু কেটে গেছে। তা আমি যদি 20 দেই, তাহলে আরেকটু ভালো দেখাবে সম্ভবত, ঠিক এরকম। ওকে, আমি চাচ্ছি বটম কিংবা টপ কোনো এক সাইডে বর্ডার হবে, ধরেন বটমে কিংবা রাইট টপ, এটাকে টপ বলা হয়, এটাকে বটম বলা হয়। এই নিচের দিকে কাটবে, উপরে কাটবে না। তাহলে ওইটা কিভাবে করব? সেক্ষেত্রে এটাকে আমি ডিলিট করে দিলাম, আমি লিখবো এখানে বর্ডার রেডিয়াস, এই যে উপরে দেখেন বর্ডার রেডিয়াস টপ লেফট, টপ লেফট, দ্যাট মিন্স 20 পিক্সেল। দেখেন কোনটা আসে, এটা আসবে নিচেরটা, এই যে উপরে বর্ডার রেডিয়াস টপ লেফট, উপরে লেফট সাইডে আসছে এটা। তো আমি চাচ্ছিলাম নিচে এইদিকে এইদিকে, তার মানে বর্ডার রেডিয়াস বটম লেফট, বর্ডার রেডিয়াস বটম রাইট, এই দুইটা, উপরে দরকার নেই। তাহলে আমি এটা কেটে দেই, লিখবো কি বর্ডার রেডিয়াস বটম বটম রাইট এবং বটম লেফট। বর্ডার, সরি বটম লিখি নাই, বর্ডার বটম লেফট রেডিয়াস,
দ্যাট মিন্স নিচের দিকে বর্ডার হবে, উপরে বর্ডার হবে না। খুব সহজ না? একদম সহজ। যত প্র্যাকটিস করবেন অটোমেটিক মেমোরিতে ঢুকে যাবে, অটোমেটিক। এই তো মোটামুটি এতটুকুই, আর কোনো ঘটনা নাই। ধরুন আমি এখন যদি চাই ইমেজটাকে ডিজাইন করার জন্য ইমেজটা ডিজাইন করতে পারবো। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখাই। কি দিতে পারি, এটা এখন দেখানো ঠিক হবে কিনা। আচ্ছা, এটা দেখাচ্ছি না এখানে, কনফিউশন, আপনি কি কনফিউশনে পড়ে যাবেন, তো দেখাচ্ছি না। আর কি দেখাতে পারি, ওকে আমি শুধু ইমেজটা দেখাই। ধরেন আমি ইমেজটা যাচ্ছি ছোট করার জন্য, তাহলে আমার আইএমজি, তাই না? এখানে যাব, যাওয়ার পর আমি বলবো আইএমজি। যেমন আমি যদি বলি উইথ 500 পিক্সেল, হাইট 300 পিক্সেল, কন্ট্রোল এস। দেখছেন উইথ হাইট আমি যা বলছি তাই হচ্ছে এখানে, এটা। এখন আমি ওই দিন ক্লাস শিখিয়েছিলাম, মনে আছে আপনাদের? ধরেন H1 দুইটা থাকতে পারে আমার ওয়েবসাইটে, যেমন আমি আরেকটা H1 দিচ্ছি, ধরেন আমি দিচ্ছি এটাও H1, এই নিচের লেখাটাও H1, কন্ট্রোল এস দিলাম। এখন আমার নিচের লেখাটাও ডিজাইন হয়ে যাবে H1 এর মতো করে। তো এটা সমস্যা। এটা করার জন্য আমি কি বলেছিলাম, ক্লাস তৈরি করার জন্য বলেছিলাম, স্পেসিফিক ভাবে আইডেন্টিটি করার জন্য। তো আমি যদি H1 কে স্পেস নেই, এখানে নেওয়ার পর যদি আমি ক্লাস দিয়ে ক্লাস লিখি, এখানে দিলাম ধরেন কি দিতে পারি, ফার্স্ট ক্লাস, আর এটার নাম দিচ্ছি আমি স্পেস ক্লাস সেকেন্ড ক্লাস, কন্ট্রোল এস। এখন আমি ফার্স্ট ক্লাস, এটা তো কি ক্লাস, কপি করব, কপি করার পর এখানে এই জায়গায় যেহেতু ক্লাস, সেক্ষেত্রে আমি ডট দেব, ক্লাসের জন্য ডট, আর ওই ক্লাসের নামটা বসাবো, কন্ট্রোল এস। এখন শুধুমাত্র ডিজাইন পাবে উপরেরটা, নিচেরটা পাবে না, নিচেরটা পাইনি। এখন ধরেন নিচেরটার জন্য আমি, নিচেরটা ক্লাস হলো এটা, যেহেতু ক্লাস আমি ডট দেব, ক্লাসটা বসাবো, বসানোর পর আমি সিএসএস কোড করব। ধরেন এখানে আমি মোটামুটি উপরের সিএসএস কোডগুলোকে কপি করি, কন্ট্রোল সি, কপি করে এখানে পেস্ট করি। আর এখানে কালার তো হোয়াইট না, কালারকে আমি ব্ল্যাক করি, আর ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড কি দিতে পারি, ব্লু, কন্ট্রোল এস। তার মানে আমার এই সেকেন্ড কোডকে আমি ক্লাস, এখানে সেকেন্ড ক্লাস, এটা এইভাবে বসবে আসলে মেইনলি। সো এটার জন্য করেছি আমি এই কোড, এবং এটার জন্য করেছি আমি এই কোড। পার্থক্য শুধু এখানে ব্ল্যাক দিয়েছি, এটা হোয়াইট আর ওইটা ব্ল্যাক। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এই যে। তো এইভাবে আমরা যদি একটা ওয়েবসাইটে একাধিক সিএসএস এইচটিএমএল কোড থাকে, সেই কোডগুলোকে স্পেসিফিক ভাবে
যদি ধরতে চাই বা স্পেসিফিক ভাবে তাকে যদি কোনো ডিজাইন বা কমান্ড করতে চাই আমরা ক্লাস বা আইডি ইউজ করব। ধরেন এখন আমি এটা ফার্স্ট ক্লাস এবং এখানে আমি আইডিও নিচ্ছি, অর্থাৎ আমি আইডিও ইউজ করব, ক্লাস ইউজ করব। তো আমি আইডি দিয়ে সার্চ করব, এখানে দেওয়ার পর আইডি নাম দিচ্ছি ধরেন 1 2 3, কন্ট্রোল এস। তো এখানে যদি আমি যেহেতু আইডি, তাহলে আমি কি দিতে হবে, আমার হ্যাশ, তারপর 1 2 3, তারপর এটা। আচ্ছা 1 2 3 মনে নিবেন আইডিটা, আইডির নাম দিতে হবে। আইডি এটা, কন্ট্রোল সি, কন্ট্রোল এস। আইডির জন্য হ্যাশ পেস্ট। এখন উপরে একটু খেয়াল করেন, এখানে দিয়েছি কালার হোয়াইট, আর সেম H1 কি কিন্তু আইডির মাধ্যমে বলতেছি কালার ব্লু। এখন কোনটা পাবে দেখেন, সেম H1 কে বলতেছি উপরে ক্লাস দিয়ে বলছি তোমার কালার হোয়াইট, আর নিচে আইডি দিয়ে বলতেছি তোমার কালার ব্লু। এখন H1 এই কমান্ডটা নিবে নাকি উপরের কমান্ড নিবে? কারো মনে আছে আমি বলছিলাম ব্লু নিবে, আইডিটা নিবে। থ্যাংক ইউ। এই যে ব্লু, অর্থাৎ ক্লাসের চেয়ে আইডি অনেক শক্তিশালী। জাস্ট এতটুকু মনে রাখলে হবে। মোটামুটি আমরা সিএসএস শেষ করে ফেলছি বলতে পারি। এখন বলতে পারেন যে স্যার এতটুকু সিএসএস শেষ, এগুলো প্র্যাকটিস করেন এবং আমাদের নেক্সট ক্লাস করতে করতে আরো কত সিএসএস করব আমরা। যেমন আমি যদি একটা সিএসএস করি, এটা তো আমি যে এখানে বলি কোন এক জায়গায় বললাম ডিসপ্লে নান, কন্ট্রোল এস। আচ্ছা ডিসপ্লে নান বলছি, এগুলো কি থাকার কথা? দেখেন তো চলে গেছে না প্রথমটা। তো এটা একটা শক্তিশালী সিএসএস, কিন্তু পুরো ওয়েবসাইট নষ্ট করে দিতে পারে যদি একটা কোড বসাই দিতে পারেন। ডিসপ্লে নান দিয়ে বসাই দিবেন আর সে সারাদিন কোড করবে, কোনো কাজ আসবে না, তার পুরো ডিসপ্লে শেষ, শুধুমাত্র একটা কোড। তাহলে আমার এটা উঠিয়ে দিতে হবে। সিএসএস এই পর্যন্তই, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। আমার মনে হয় না এই যে আমি যে সিএসএস কোডগুলো এখন করিয়েছি, মোটামুটি আপনার সিএসএস এর 70 থেকে 80% কোড কমপ্লিট। এবং এই কোডগুলো সবচেয়ে মজার বিষয় হয়েছে, মার্কেট প্লেসে যে আমরা কাজ করি না, কাস্টম কোড করলে মোটামুটি এই কোডগুলোই কাজে আসে। আর বিশেষ সিএসএস এর মধ্যে আর যে কোডগুলো আছে ওইগুলো বিশেষ কাজে ইউজ করা হয়, কিন্তু আমরা যে কাজগুলো করব এই কোডগুলো ঘুরে ফিরে ইউজ করা হয়। এবং এই কাস্টম সিএসএস করেও আপনি মার্কেটে কিন্তু ইনকাম করতে পারেন। ধরেন কোনো একজন ব্যক্তি বলছে আমার ট্যাক্সটাকে তুমি রেড করে দিবে, আপনি জাস্ট কি বলবেন কালার রেড, ওই আইডিটা ধরে কালার রেড করে দিবেন এবং ওই কোডটা তার ফাইলে বসিয়ে দিবেন, দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন আছে? আজকের যে সিএসএস শিখিয়েছি এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন? স্যার এই পার্টটা বুঝি না, একটু বলবেন পুনরায়। স্যার মার্জিনটা বুঝি নাই, স্যার পেরিংটা কি? কোনো কোশ্চেন নাই? থ্যাংক ইউ ভেরি মাচ, নো কোশ্চেন স্যার। তাহলে আমরা আজকে তো 3টা ক্লাস শেষ হয়েছে, তাহলে আপনারা সবাই পারবেন না? ইনশাআল্লাহ ট্রাই করব। খুব সহজ, কঠিন কিছু না কিন্তু, আসলে খুব সহজ। স্যার জি স্যার, আলামিন বলেন। স্যার আমরা যখন হোমওয়ার্ক সাবমিট করব এই ক্লাসটা, সিএসএস এর এই ক্লাসটা আমরা ক্লাস নাম্বার কত দিব স্যার? 2 দিব না? ক্লাস নাম্বার 2, ক্লাস নাম্বার 2 সাবজেক্ট সিএসএস,
এই কোডগুলোকে আপনারা একটা কাজ করবেন, এই কোডগুলো আমি তো ফার্স্ট ক্লাস করেছি না, আপনারা কি করবেন একাধিক করবেন, ধরেন এই প্যারাগ্রাফ ইমেজ এই এক একটা করবেন, করার পর এই কোডগুলোকে আপনারা স্ক্রিনশট নেবেন, তারপর এটাকে স্ক্রিনশট নেবেন, দুইটা স্ক্রিনশট এখানে, আর এই জায়গায় যদি পুরো ফাইলটা স্ক্রিনশট নিতে চান এখানে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা ইউজ করবেন, গো ফুল পেজ। হ্যাঁ কি হলো এটা, ফুল পেজ এক্সটেনশন, এই যে পুরো পেজটা সেভ করতে পারেন, তখন কন্ট্রোল সি দিয়ে বা কপি ইমেজ গিয়ে আমার গ্রুপে গিয়ে পেস্ট করে দিবেন, তাহলে 3টা স্ক্রিনশট আপনি পাচ্ছেন এবং আমি 2টা ডিজাইন একসাথে দেখতে পাচ্ছি যদি ফুল পেজ স্ক্রিনশট নেন। ফ্রিল্যান্সিং ফ্রি কিয়ারে যাবেন, দেখছেন কন্ট্রোল ভি দিলে পুরো ইমেজটা বসে যাচ্ছে, ভেরি ইজি। আর এই দুইটা তো জাস্ট কোডিং আকারে, আপনি যেটা করতে পারেন কন্ট্রোল মাইনাস মাইনাস করতে 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 এরকম, তাহলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এইভাবে। আমাদের নেক্সট ক্লাস কবে হচ্ছে, আজকে কি বার? সোমবার স্যার। সোমবার, অবশ্যই আমাদের নেক্সট ক্লাস হচ্ছে তাহলে বৃহস্পতিবার। সব মঙ্গল বুধ 2 দিন সময় আছে, খুব একটা কঠিন না যে আপনারা পারবেন না। আর যেটা সমস্যা হতে পারে হয়তো সিএসএস লিঙ্ক করতে একটু সমস্যা হতে পারে, ভিডিওটা একটু দেখবেন পুনরায় দেখে কোথায় থেকে কোথায় আসছে জাস্ট একটু ট্রাই করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। 2 মিনিট বা 3 মিনিট ভিডিও দেখবেন আর 2-3 মিনিট প্র্যাকটিস করবেন এইভাবে। তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে কি করবো তাহলে? আজকের মতো এই পর্যন্তই স্যার। আজকের মতো এখানেই শেষ। আমাদের এখন হয়তো বা 1.5 ঘন্টা ক্লাস শেষ, এমন হতে পারে একটা ক্লাস 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করছি, আমি রাত 2টা পর্যন্ত ক্লাস করছি, সাবজেক্টের উপর ডিপেন্ড করে আর কি। আর আমাদের কোডিং বলতে আজকে মোটামুটি কোডিংটা শেষ বলতে পারি, যেমন আমাদের নেক্সট ব্যাচ তো ওয়ার্ডপ্রেস শিখবো আমরা, তো কোনো ব্যক্তি যদি চায় যে না আমি এই সিএসএস এইচটিএমএল না শিখে সরাসরি ওয়ার্ডপ্রেস শিখবো, তারাও কিন্তু পারবে। কোডিং ছাড়া, দ্যাট মিন্স এই সিএসএস এইচটিএমএল ছাড়াও আপনি ওয়ার্ডপ্রেস বা অন্যান্য কাজগুলো শিখে মার্কেটে কাজ করতে পারবেন। আমি এই কোডিং গুলো কেন শিখাচ্ছি, এটা কিন্তু এক্সপার্ট লেভেলে না, জাস্ট বেসিক লেভেলে শিখাচ্ছি এই জন্য যেন মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে আপনি আটকিয়ে নেওয়া যান। তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। বৃহস্পতিবার কি কয় তারিখ করে একটু দেখি, জাস্ট আ মোমেন্ট, কারণ অফিসের পার্টি আছে আমাদের 21st অক্টোবর। ওকে সমস্যা নেই, 21st ক্লাস নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, ওয়ালাইকুম আসসালাম। গুড নাইট।